হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আমাদের ছাত্রমিত্র ম্যাথ ক্লাসে। আমি গত ভিডিওতে তোমাদের কোষে দেখি 2 সরল সুদের কিছু সূত্র কিভাবে আসে সেটা ফলো করতে বলেছিলাম, দেখিয়েছিলাম, আর ওই সূত্র বেশ কিছু অঙ্ক তোমাদেরকে কষিয়েছি। এখন আমি তোমাদের ওই প্রশ্নমালার 8 নম্বর দাগের অঙ্ক তোমাদের বলবো। সেই 8 নম্বর দাগে অঙ্কটা বলছে, একজন লোক 6 মাস পর দেখলো কিছু টাকা জমা রেখেছিল। 6 মাস পর দেখলো যে তার সুদের পরিমাণটা হয়েছে 3/8, আসলে 3/8। একজন লোক কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিল, 6 বছর পর দেখলো যে তার সুদের পরিমাণ হয়েছে আসলে 3/8। তাহলে তাকে ব্যাংক কত % হারে সুদ দিয়েছিল সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে 8 দাগে কিছু টাকা, ওই জন্যে আমরা লিখব আসল সমান x টাকা। এটা ধরে নিলাম, তাই পাশে ধরি। তাহলে সুদ আসল এর 3/8 মানে এত টাকা। সুদ আসলের 3/8। সময় সমান 6 বছর। তাহলে আমরা জানি যে সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। এখন যদি আমরা এইভাবে লিখি, তাহলে দেখো এক্সটা বলেছি, 6 সব বলা আছে, কিন্তু এই 8টা কী জিনিস, 8টা আমরা কিন্তু এখানটাতে বলিনি, সুতরাং আমাদের নাম্বার কাটবে। তাই আমরা এখানটায় লিখে নেব এবং সুদের হার সমান R%, এটাও ধরতে হবে, তাই আমরা ধরি বলে লিখলাম। এই লাইনটা যদি কেউ না লেখে, এখানে সরাসরি আর লিখে ফেলে, তাহলে যদি এটা 2 নম্বরের অঙ্ক পড়ে তাহলে 1 নম্বর কাটবে। এখন আমরা সমাধানের নিয়ম অনুসারে আর এর মানটা বার করব। কোনাকুনি গুণ করলাম, 8 × x × 6 × r ইকুয়াল টু 3x × 100। তাহলে r সমান আমরা পাচ্ছি 3x × 100 বাই 8 × x × 6। x কাটছে, 3 দিয়ে 2, 2 দিয়ে 50, 2 দিয়ে 4, 2 দিয়ে 25, তার মানে আমরা পেলাম 25/4। তাহলে অতএব নির্ণেয় সুদের হার 25/4%, বা এটাকে আমরা লিখতে পারি 6.14%। তাহলে এটাই অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। ভালোভাবে দেখবা, ঠিক যেভাবে আমি অঙ্কটা কষলাম এইভাবে অঙ্কটা করলে তোমাদের সহজ হবে এবং নাম্বার কাটা হবে না। নেক্সট অঙ্ক 10 দাগ। 10 দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্যে। দেখো বলছে, একজন 292 টাকা ব্যাংকে জমা রেখেছে, একদিনের জন্য সুদ পাচ্ছে 5 পয়সা। তাহলে ব্যাংকের সুদের হারটা কত আমাকে বার করতে বলছে। তাহলে 10 দাগের অঙ্কে কি, আসল 292 টাকা, সময় সমান 1 দিন,
আমরা চ্যাপ্টারটা বোঝানোর সময় বলেছিলাম কি, যদি দিন থাকে তাহলে তাকে বছর করতে হবে, যদি মাস থাকে তাহলে তাকেও বছর করতে হবে। তাহলে দিন যেহেতু, তাই আমরা 1/365 বছর লিখলাম। সুদ সমান 5 পয়সা, 5 পয়সা। তাহলে পয়সা, তার জন্যে এখানে টাকা আছে, তাহলে এককটা একই আনতে হবে, তাই আমরা লিখলাম 5/100 টাকা। 5 পয়সা মানে 5/100 টাকা। ধরি সুদের হার 8%, তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখতে পারবো, অতএব I equal to P into T into R by 100। এখান থেকে আমরা এই 100 আর এই 100টা মনে মনে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম কি, কোনাকুনি গুণ করলে 292 into R equal to 5 into 365, বা R equal to 5 into 365 by 292। এটাকে আমরা ক্যালকুলেশন করব, 3 দিয়ে 4 দিয়ে 73 into 5 আর 73/4। তাহলে দেখো 73 দিয়ে কাটাকুটি হচ্ছে, তাহলে আমরা কত পেলাম, 25/4। তাহলে অতএব অ্যান্সারটা হলো নির্ণেয় সুদের হার সমান 25/4%। এখানেও আমরা লিখতে পারবো 1/4%। ওকে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো সাধারণত 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই 2 নম্বরের অঙ্ক আমরা এখানে দেখালাম প্রসেস বাই। এই প্রসেসে আমরা যদি অঙ্কগুলো কষি পরীক্ষার সময়ে, তাহলে নাম্বার কাটবে না, ভুল হওয়ার চান্সটাও কম থাকবে। এবার তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক 5 নাম্বারের জন্য, সেটা হলো 13 দাগ, 13 নাম্বার দাগ। 13 নাম্বার দাগের অঙ্কটা বলছে, কিছু টাকা কিছু সুদের হারে 7 বছর পর সুদ আসল দুটো মিলে 7,100 টাকা হচ্ছে, আর 4 বছর পর ওই টাকাটাই সুদ আসলে হয়েছিল 6,200 টাকা। তার মানে কোনো একটা আসল, কোনো একটা সুদের হারে 4 বছরে সুদে আসলে হয়েছে 6,200 টাকা, আর 7 বছরে তোমাদের সেটা সুদে আসলে হয়ে গেছে 7,100 টাকা। তাহলে আমাকে বার করতে বলছে সুদের হার এবং আসলটা। তাহলে আমরা ধরে নিচ্ছি, আচ্ছা এক্স না ধরে আমরা এই অঙ্কটা খুব সিম্পলভাবে করতে পারবো। দেখো আমি লিখছি 7 বছরে সুদ যোগ আসল সমান 7,100 টাকা। 4 বছরে সুদ যোগ আসল সমান 6,200 টাকা। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে, বীজগণিতে যে বিয়োগগুলো, তখন আমরা কি করতাম, সাইনগুলো চেঞ্জ করতাম। এখানেও সাইনগুলো চেঞ্জ করে দিলাম। এবার দেখো 7 বছরের জায়গায় 3 বছরের সুদ, আসল
কেটে যাবে। কেন? আসল যে টাকা আমি ব্যাংকে জমা রেখেছিলাম সেটাই 7 বছরের সময়ও আসল ওই টাকাটাই থাকবে, 4 বছরের সময়ও আসল ওই টাকাটাই থাকবে। তার জন্য আসলটা বাদ গেল, আমরা এখানে লিখলাম 900 টাকা। তাহলে 3 বছরে সুদ হচ্ছে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 900/3 টাকা। 4 বছরের সুদ কত? 900 × 4/3, তার মানে 1200 টাকা। 1200 টাকা। এখন আমরা যদি এই 4 বছর না লিখে আমরা এখানটায় 7 বছর বার করতাম তাহলেও হতো। তাহলে 4 বছরে সুদ হচ্ছে 1200 টাকা। 4 বছরে সুদে আসলে 6200 টাকা। তাহলে আসল কত? আসল সমান সুদ আসল মাইনাস সুদ, সুদ আসল মাইনাস সুদ এত টাকা, তার মানে 5000 টাকা। 5000 টাকা। তাহলে আসল 5000 টাকা পেলাম। একটা উত্তর বার হলো। সময় সমান 4 বছর। কেন আমরা এখানে 4 বছর ধরেছিলাম? যদি আমরা 7 বছর ধরতাম তাহলে এখানে সময়টা 7 বছর হতো। সুদ সমান 1200 টাকা। তাহলে 7 বছর যদি লিখতাম তাহলে 7 বছরের জন্য এখানে সুদেরটা আলাদা হতো, সেটা লিখতাম এখানটায়। ধরি সুদের হার সমান R%। তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখব? সুদ I 1200 = আসল 5000 ইন্টু T 4 বছর ইন্টু R/100। এটা তোমরা অবভিয়াসলি করতে পারবে। আগে অঙ্কগুলোতে সেম পদ্ধতিতে, এখানে যদি আমাদের কোনো সমস্যা হয় কোনাকুনি গুণ করতে, তাহলে তলায় 1 লিখে নিলাম, তাহলে কোনাকুনি গুণ করবে, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে আর এই মানটা পেয়ে যাবে। ওকে, যদি কোনো সমস্যা হয় তাহলে ডাউট ক্লিয়ারিংয়ে আমাকে জানাবে। আচ্ছা, এরপর তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখবা বইতে, 16 এবং 17 দাগের অঙ্ক। 16 এবং 17 দাগের অঙ্ক সেম মেথডে অঙ্কটা হবে। আমি 16 দাগের অঙ্কটা প্রথমে পড়ি। বলছে একজন লোক চাকরির থেকে অবসর নেওয়ার সময়, তোমরা জানো চাকরির থেকে অবসর নেওয়ার সময় কিছু টাকা পায়, সেখান থেকে তিনি 1 লক্ষ টাকা পেয়েছিলেন। সেই 1 লক্ষ টাকা তিনি কি করলেন? দুটো ভাগে ভাগ করলেন। সমান দুটো ভাগে না, সমান ভাগে না, কিছু আবার কিছু, মানে দুটো আলাদা অ্যামাউন্টে ভাগ করলো। একটা অ্যামাউন্ট তিনি ব্যাংকে জমা রাখলেন, আরেকটা অ্যামাউন্ট তিনি পোস্ট অফিসে জমা রাখলেন। এমনভাবে রাখলেন, তিনি অঙ্ক খুব ভালো জানেন উনি, এমনভাবে রাখলেন যে তিনি প্রতি বছর, মানে 1 বছর পর তিনি যেন সুদ হিসাবে 5400 টাকা পান। দুটো জায়গা থেকে, ব্যাংক থেকে এবং পোস্ট অফিস থেকে, এই দুটো থেকে মোট 1 বছরে 5400 টাকা তিনি পান। ব্যাংকের সুদ হচ্ছে 5% আর পোস্ট অফিসের সুদ হচ্ছে 6%। তাহলে আমাকে জানতে বলছে, মানে আমাকে বার করতে বলছে, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এবং পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছিলেন। এটাই হলো তোমাদের প্রশ্ন। এবং সেম অঙ্ক আছে 17 দাগে। 17 দাগে কি বলছে? একজন লোক, একজন ব্যক্তি, তিনি 10,000 টাকা ব্যাংকে আর পোস্ট অফিসে সেমভাবে, কিছু টাকা ব্যাংকে কিছু টাকা পোস্ট অফিসে, বা এখানে বলছে দুটোই ব্যাংক, দুটো আলাদা ব্যাংকে, কিছু টাকা একটা ব্যাংকে আরেকটা টাকা আরেকটা ব্যাংকে জমা রাখেন।
কত সময়ের জন্য? 2 বছরের জন্য। এমনভাবে রাখেন যাতে তিনি 2 বছর পরে এই ব্যাংক থেকে যে সুদ, এই ব্যাংক থেকে সুদ, দুটো মিলে 1280 টাকা পান। তাহলে এখানে পার্থক্যটা কি? কেবলমাত্র সময়ের পার্থক্য। 16 দাগে তোমরা পেলে 1 বছর পর, প্রতি বছরে মানে 1 বছর পরে সুদ হিসাবে তিনি পেতে চাচ্ছেন 5400 টাকা। আর 17 দাগে বলছে তিনি 2 বছর পর সুদ হিসাবে পেতে চাচ্ছেন 1280 টাকা। তাহলে সেম পদ্ধতি, শুধুমাত্র সময়ের জায়গাতে চেঞ্জ হবে। কোথায় চেঞ্জ হবে সেটাও বলে দেবো, তোমরা এটা নিজেরা বাড়িতে করতে পারবে। এখন আমি 16 দাগের অঙ্কটা বলি। মনে করি তিনি ব্যাংকে x টাকা এবং বাকি টাকা এত টাকা পোস্ট অফিসে জমা রাখেন। তিনি দুটো ভাগে ভাগ করেছেন, একটা x টাকা, আরেকটা 1 লক্ষ মাইনাস x টাকা। ওকে, এখন দুটো বিষয়, একটা ব্যাংকের সুদ আরেকটা পোস্ট অফিসের সুদ, তাই আমি দুটো ভাগে ভাগ করছি। ব্যাংকের ক্ষেত্রে বলে হেডলাইন করলাম। ব্যাংকের ক্ষেত্রে আসল কি? আসল সমান x টাকা, সময় সমান 1 বছর, সুদের হার সমান, সুদের হারটা তোমাদের ব্যাংকেরটা বলা আছে 5%। তাহলে সুদ কত পেলাম? সুদ সমান x × 1 × 5/100 টাকা। এটা ব্যাংকের জন্যে আমরা বার করলাম। এবার আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে বলে হেডলাইন করলাম। পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে আসল কি হবে? আসল সমান 1 লক্ষ মাইনাস x টাকা, সময় সমান 1 বছর, সুদের হার সমান 6%, সুদের হার সমান 6%। তাহলে অতএব সুদ সমান P মাইনাস x ইন্টু T ইন্টু R বাই 100 টাকা। তাহলে আমি পেলাম কি? পেলাম ব্যাংকের থেকে সুদ পেলাম এত টাকা, পোস্ট অফিস থেকে সুদ পেলাম এত টাকা, এই দুটো আমরা পেলাম। এখন প্রশ্নে বলছে, প্রশ্নানুসারে ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ সমান 5400 টাকা। বোঝানোর সময় বললাম কি, তিনি ব্যাংকের থেকে যে সুদ পাবেন, পোস্ট অফিস থেকে সেই সুদ পাবেন, সেই দুটো যোগফল যেন 5400 টাকা হয়, এই হিসাবে তিনি ব্যাংকে এবং পোস্ট অফিসে টাকা জমা রেখেছেন। এখন আমরা ক্যালকুলেশন করব। এখন এই জায়গাতে আমরা কাটাকুটি করে ছোট করতে পারতাম, কিন্তু করলাম না।
এখানেও আমরা কাটাকুটি করে ছোট করতে পারতাম, কিন্তু করলাম না। কেন করলাম না? দেখো, হরে 100 আছে, এখানেও হরটাতে 100 আছে, তাহলে আমাদের লসাগু করতে সুবিধা, ক্যালকুলেশনও সুবিধা হবে। লসাগু 100, তাহলে 5x প্লাস 6 দিয়ে এটাকে গুণ করলে 6 লক্ষ মাইনাস 6x ইকুয়াল টু 5400, বা 6 লক্ষ মাইনাস এক্স 5x মাইনাস 6x ইকুয়াল টু 100টা এখানে চলে গেলে এত, তাহলে x এর মান আমরা পাচ্ছি কত? 6 লক্ষ মাইনাস 5,40,000, তার মানে 60,000। তাহলে আমি কি ধরেছিলাম? ব্যাংকে x টাকা জমা রেখেছিল, আমি x এর ভ্যালু পেলাম 60,000, তাহলে আমরা লিখব অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে বাকি টাকা মানে 1 লক্ষ মাইনাস 60,000 সমান 40,000 টাকা জমা রাখেন। এটাই হলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখন আমি যেটা বললাম 16 এবং 17 দাগের অঙ্ক সেম, 16 এবং 17 দাগের অঙ্ক সেম, শুধুমাত্র পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গাটায়, এখানে 1 বছর, এখানে 1 বছর। 17 দাগের অঙ্কে তিনি প্রথম ব্যাংকে 2 বছরের জন্য রাখেন, দ্বিতীয় ব্যাংকেও তিনি 2 বছরের জন্য রাখেন। তাহলে সময়ের পার্থক্য, তোমরা সেম পদ্ধতিতে অঙ্কটা করবে। তিনি প্রথম ব্যাংকে x টাকা জমা রাখেন, দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস x টাকা জমা রাখেন, যেহেতু ওখানে মোট টাকা 10,000 বলা আছে। তারপরে তোমরা সুদ বার করবে প্রথম ব্যাংকে, দ্বিতীয় ব্যাংকে সুদ বার করবে, কাটাকুটি করবে না, তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্কটা হয়ে যাবে। লসাগু 100 হবে, তারপরে ক্যালকুলেশন করলে x এর মান পাবে। ওকে, এবার তোমাদের নেক্সট আরেকটা অঙ্ক। আমরা ব্যাংকে টাকা জমা রাখি, আবার কিছুদিন পর আমাদের কোনো প্রয়োজন হলো, সেটা থেকে কিছুটা টাকা আমরা তুলে নিই, আবার কিছু টাকা কোথাও থেকে পেলাম, আয় করলাম, সেই টাকাটা আমরা আবার ব্যাংকে রাখি, জমা রাখি। তাহলে ব্যাংক তো আমাকে সুদ দেয়, কিভাবে সুদ দেয় এই অঙ্কটা তার মাধ্যমেই বোঝাচ্ছে যে একজন ব্যক্তি তিনি বছরে একেবারে প্রথম দিন তিনি 15,000 টাকা প্রথমে জমা রাখেন। এবার বলছে যে 3 মাস পর তার কিছু টাকা প্রয়োজন হয়েছে, 3,000 টাকার প্রয়োজন হয়েছে, তিনি 3,000 টাকা 3 মাস পর তুলে নিয়েছেন। আবার কিছুদিন পর মানে আবার 3 মাস পর তিনি কোথাও থেকে কিছু টাকা পেয়েছেন, কত টাকা পেয়েছেন? 8,000 টাকা। সেই 8,000 টাকা আবার ব্যাংকে জমা করেছেন, করে আর কিছু করেননি। প্রশ্নে জানতে চাচ্ছে তিনি ওই বছর ব্যাংক থেকে সুদ আসল বাবদ কত টাকা বছরের শেষে পাবেন, সেটা আমাকে বার করতে বলছে। এখন প্রথমে কত টাকা জমা রেখেছিল? 15,000 টাকা। সেই 15,000 টাকা 3 মাস ব্যাংকে ছিল, তাহলে এই 15,000 টাকার উপরে ব্যাংক তাকে 3 মাসের সুদ দেবে। আমি সেই 3 মাসের সুদটা বার করব, তার জন্য আমরা হেডলাইন করছি কি? প্রথম 3 মাস। তাহলে এইভাবে অঙ্কগুলো করলে, স্টেপ বাই স্টেপ করলে তোমাদের মাথায় থাকবে, সহজে অঙ্কগুলো করতে পারবে।
তাই আমি হেডলাইন করে দেখাচ্ছি। তাহলে প্রথম 3 মাস আসল 15,000 টাকা, সময় 3 মাস। বোঝানোর সময় বলেছিলাম যদি মাস হয় তাহলে তাকে বছর করতে হবে, সেই বছরটা 12 দিয়ে ভাগ করতে হবে, মানে 1 বছর সমান 12 মাস। ওই জন্যে সুদের হার ব্যাংক তাকে কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে? তাকে 5% হারে ব্যাংক সুদ দিচ্ছে। তাহলে সুদের হার 5%। অতএব তাহলে সুদ কত পাবো ওই 3 মাসের জন্য? তাহলে সুদ কত পাবো? পি 15,000 টাকা ইন্টু টি ইন্টু আর বাই 100। এটা আমরা ক্যালকুলেশন করছি। এটা ক্যালকুলেশন করলে দেখো ক্যালকুলেশনটা দুটো 0 কেটে গেল, 3 দিয়ে 4, 2 দিয়ে 2, 2 দিয়ে 75। তাহলে আমরা পেলাম কত? কাটাকুটি করে পেলাম বাই 2, তার মানে এত টাকা। আমরা প্রথম 3 মাসে এত টাকা সুদ হিসাবে পেলাম। এবার বলছে ওই 3 মাস পরে কত টাকা তুলে নিয়েছিল? 3,000 টাকা তুলে নিয়েছিল। তাহলে আসল তো কিছুটা কমে গেছে। তারপরে বলছে আবার 3 মাস পরে 8,000 টাকা 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে দ্বিতীয় আরেকটা 3 মাস আছে, দ্বিতীয় 3 মাস বলে হেডলাইন করলাম। দ্বিতীয় 3 মাস কি হবে? আসল কত? আসল ছিল 15,000 টাকা, তার থেকে 3,000 টাকা তিনি তুলে নিয়েছেন, তাহলে 12,000 টাকা থাকলো। এই 12,000 টাকায় 3 মাসে সুদ দেবে। কেন? এই 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিয়েছেন, তাহলে জমা দেওয়ার আগে পর্যন্ত সুদ দেবে। সেই আগে পর্যন্ত মানে 3 মাস। ওই জন্যে সময় সমান 3 মাস, মানে 3/12 বছর। সুদের হারটা সেম থাকবে, ব্যাংকের সুদের হারটা সেম থাকে। সুদের হার সমান 5%। তাহলে এখানে সুদ কত? এখানে সুদ পি 12,000 টাকা ইন্টু টি 3/12 ইন্টু আর বাই 100। এখানেও আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি পাবো? দুটো 0 কাটলো, 3 দিয়ে 4, 4 দিয়ে 25, 4 দিয়ে 30। তার মানে আমরা পেলাম 3 × 150 টাকা। এটা আমরা পেলাম কি? দ্বিতীয় 3 মাসের সুদ। দ্বিতীয় 3 মাসের সুদ। এবার বলছে কি ওই 12,000 টাকা ব্যাংকে ছিল, তার সঙ্গে কত? 8,000 টাকা যোগ করছে। যোগ করার পর আর কিছু করেনি। তাহলে 3 মাস 3 মাস 6 মাস অলরেডি পার হয়ে গেছে। বাকি যে 6 মাসটা আছে সেই 6 মাসে কত? 12,000 যোগ 8,000 সুদ দেবে। তাই আমরা লিখব শেষ 6 মাস বলে হেডলাইন। শেষ 6 মাস। শেষ 6 মাসে তাহলে আসল কি হবে? আসল সমান 12,000 টাকা ছিল, তার সঙ্গে 8,000 যোগ হচ্ছে, তাহলে 20,000 টাকা হলো। এখন আসল সময় কত? সময় আর 6 মাস বাকি আছে, তাই 6 মাস।
তাহলে 6/12 বছর। সুদের হার সেম থাকবে, সুদের হার সমান 5%। তাহলে সুদ সমান কত? 20,000 ইন্টু 6/12 ইন্টু 5 ইন্টু 100। তাহলে আমরা কি পেলাম? সুদ পাবো। কাটাকুটি করলে আমরা পাবো 0 0 কাটলো, 6 দিয়ে 2, 2 দিয়ে 100, 2 দিয়ে 100। তাহলে 500 টাকা শেষ মাস 6 মাসে সুদ পেলাম। তাহলে আমরা সুদ কত পেলাম? প্রথমবার এত টাকা, দ্বিতীয়বার এত টাকা, তৃতীয়বার এত টাকা। তাহলে টোটাল সুদ পেলাম কত? এই তিনটের যোগফল। তাই আমরা কি করব? অতএব বছর শেষে তিনি সুদে আসলে পাবেন ছিল ব্যাংকে 20,000 টাকা। দেখো শেষ পর্যন্ত ব্যাংকে 20,000 টাকা ছিল। আর তার সঙ্গে 3টে সুদ যোগ হবে। 3টে সুদ মানে এত, যোগ 150 যোগ 500। এইটা হলো কি? সুদে আসলে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো 500, 600, 700, 800। তার মানে 0.50 টাকা, 7, 8 আর 5, তাহলে 3 হাতে 1, এত টাকা। ওকে, তাহলে এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের মাধ্যমিকের জন্য। তোমরা এইভাবে আমাদের সঙ্গে থাকলে আমি তোমাদের বেশিরভাগটাই অঙ্ক, মাধ্যমিক ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। নেক্সট অঙ্ক 19 দাগ। 19 দাগের অঙ্কে একটু বুদ্ধিমতির অঙ্ক আছে। সেই বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো, আমার সাত জেগেছে আমার নিজের বাড়ি একটা তৈরি করব, কিন্তু আমার পকেটে পয়সা নেই। তাহলে কি করব? আমার পকেটে যখন পয়সা নেই কিন্তু আমার সাত জেগেছে বাড়ি, আমার নিজের বাড়ি হবে। আমার মাথায় বুদ্ধি আছে, আমি করলাম ব্যাংক থেকে কিছু টাকা ধার করে নিলাম, ইন্টারেস্ট নেবে। কিছু টাকা ধার নেওয়ার পর যেই টাকা ধার নিলাম, আমার পকেটে পয়সা নেই, সেই পয়সা দিয়ে খাবার দাবার খাইনি, হোটেলে গিয়ে ভালো মন্দ খেয়ে আসিনি। আমি করলাম সঙ্গে সঙ্গে একটা বাড়ি তৈরি করা শুরু করে দিলাম। সেই বাড়িটা 1 বছরের মধ্যে কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করার পর আমি যেমন রাস্তায় রাস্তায় ঘুরতাম, সেমন রাস্তায় রাস্তায় ঘুরছি। আর ওই আমার তৈরি বাড়িতে ভাড়াটে বসিয়ে দিয়েছি। সেই ভাড়াটের থেকে আমি যে টাকাগুলো পাচ্ছি, সেই টাকাও আমি কিছু খাচ্ছি না, আমি সেই টাকাগুলো জমিয়ে রাখছি। আমি হিসাব করে দেখব কবে ওই বাড়ি ভাড়ার টাকা, সমস্ত টাকা এক জায়গায় করে ব্যাংকের টাকা সুদ আসলে শোধ করতে পারবো। ততদিন পর্যন্ত আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, এর বাড়ি ওর বাড়ি, এখান থেকে ওখান থেকে খাওয়া দাওয়া করব, যেমনভাবে এখন চলছে সেইভাবেই চালাবো। যখন দেখব যে ওই বাড়ি ভাড়ার টাকা, সমস্ত টাকাটাই আমি মানে এমনভাবে হিসাব করেছি, ব্যাংকের টাকা সুদ এবং আসলে ওই বাড়ি ভাড়ার টাকা যেন হয়ে যায়, কত বছর পরে গিয়ে আমি ওই বাড়িটা আমার নামে হবে। মানে
ওই বাড়ি ভাড়ার টাকা আমি ব্যাংকের দিয়ে ফেলে দেবো, বলবো তোমাদের সুদ তোমাদের হয়ে গেছে, বাড়ি ভাড়া বাড়ির লোকজন যারা ভাড়াটে ছিল তাদের বার করে দেবো, দিয়ে আমার বাড়ি আমার হয়ে যাবে। এখন কত বছর পর ওই ঘটনাটা আমি ঘটাতে পারবো সেটা আমাকে বার করতে বলছে। তাহলে আমি ব্যাংক থেকে কত টাকা ধার করেছিলাম সেটা প্রশ্নে বলা আছে। কত? 2 লক্ষ টাকা। আমার পকেটে কোনো পয়সা নেই, আমাকে ব্যাংক 2 লক্ষ টাকা দেবে। যাই হোক, সেটা অঙ্কের মাধ্যমে বলছি। এখন তাহলে 19 দাগে অঙ্কটা হচ্ছে আমি ব্যাংক থেকে 2,40,000 টাকা ধার করেছি। সেই 2,40,000 টাকা যেদিন ধার করছি, যে বছর ধার করছি, ওখান থেকে এক্স বছর পরে গিয়ে আমি ওই কর্মটা করতে পারবো, যেটা বললাম যে ব্যাংকের টাকা ব্যাংকে শোধ করে দেবো, বাড়ি ভাড়াটের সব বার করে দেবো। তাই আমি ধরছি কি, মনে করি ধার নেয়ার এক্স বছর পর বাড়ি ভাড়ার টাকা থেকে ব্যাংকের টাকা সুদে আসলে শোধ করা যাবে। আমি ধরে নিলাম ব্যাংকের টাকা যেদিন টাকা নিচ্ছি সেখান থেকে এক্স বছর পর গিয়ে আমি ওই টাকা সব শোধ করতে পারবো, ওই বাড়ি ভাড়ার টাকা জমিয়ে। ওকে, তাহলে এখানে দুটো যে বিষয়, একটা হচ্ছে ব্যাংকের সুদ, আরেকটা হচ্ছে কি বাড়ি ভাড়ার টাকা। তাই আমি হেডলাইন করছি ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে কি আসল 2,40,000 টাকা, 2,40,000 টাকা। এখানে দেখো আমি বারবার করছি, যখন এই রকম লম্বা চওড়া সংখ্যা হবে আমি লেখার পরে একবার গুনে নিচ্ছি, কারণ একটা শূন্য যদি কম হয় সেই শূন্যটা মাস্টার তোমার খাতায় বসিয়ে দেবে। আবার যদি আমি একটা শূন্য বেশি লিখি তাহলে সেই শূন্যটা কেটে দিয়ে মাস্টার তোমার খাতায় পাশে বসিয়ে দেবে, অর্থাৎ রসগোল্লা দেবে। তার জন্যে আমি গুনছি বারবার। সময় সমান এক্স টাকা। এই সময় টাকায় হিসাব হয় না, সময় বছরের হিসাব হয়। সময় এক্স টাকা না লিখে বছর লেখো। সুদের হার প্রশ্নে বলা আছে, দেখো 12%। ওকে, 12%। তাহলে সুদ কত হবে? সুদ সমান 2,40,000 ইন্টু এক্স ইন্টু 12/100। তার মানে আমরা কত পাচ্ছি? দুটো জিরো আমরা বাদ দিয়ে দিলাম, 2400 ইন্টু 12 ইন্টু এক্স টাকা। দেখো এই ক্যালকুলেশনটা আমরা করব না, কারণ এখানে যদি আমরা ক্যালকুলেশনটা বাই চান্স ভুল করে ফেলি মাস্টারমশাই আর দেখবেন না, এক্সামিনার আর দেখবেন না এরপর থেকে। এখানে এই গোল দিয়ে তোমার এইটুকু খাটনির জন্য 1 নাম্বার দিয়ে চলে যাবে। অতএব আমি এখানে কোনো ক্যালকুলেশন করব না, ভুল হবে না। তাহলে অতএব ব্যাংকের সুদ আসল কত? 2,40,000 প্লাস সুদ এত টাকা। তাহলে এই টাকাটা যদি আমি জমাতে পারি বাড়ি ভাড়ার টাকার থেকে, তাহলে এখানে দেব, শোধ হয়ে যাবে ব্যাংকের। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম বাড়ি ভাড়ার জন্য। তাই আমি লিখছি বাড়ি ভাড়ার ক্ষেত্রে।
বাড়ি ভাড়ার ক্ষেত্রে কি প্রশ্নে বলছে এক মাসে আমি বাড়ি ভাড়ার থেকে পাচ্ছি কত 5200 টাকা। তাহলে বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক মাসের বাড়ি ভাড়া, এক মাসের বাড়ি ভাড়া 5200 টাকা, 5200 টাকা। তাহলে 12 মাসের ভাড়া মানে কি এক বছরের ভাড়া, এক বছরের বাড়ি ভাড়া কত 5200 ইন্টু 12 টাকা। দেখো এটাখানেও আমি ক্যালকুলেশন করব না। এবার আমি এখানটাতে লিখছি তোমাদের মেনশন করে রাখার জন্যে x-1 বছরের 1 বছরের বাড়ি ভাড়া কত। x-1টা হলো কেন? x-1টা হওয়ার কারণ হচ্ছে আমি ব্যাংকের থেকে টাকা ধার করেছি, x বছর পরে গিয়ে ধার নেওয়ার, এই ধার নেওয়ার x বছর পর, তাই ধার নিয়েছি x বছরের জন্য, বাড়ি ভাড়াটা পাচ্ছি কিন্তু x-1 বছরে। কারণ এই এক বছরটা কি হয়েছে, এক বছরটা আমার বাড়ি তৈরি করতে সময় লেগেছে, তাহলে তখন তো ভাড়াটা ছিল না, মানে আমি মাসের টাকা পাচ্ছিলাম না। এক বছর পরে গিয়ে আমি ভাড়াটে বসিয়ে তার থেকে টাকা নিচ্ছি, ওই জন্য x-1 বছর। এই জায়গাটা কিন্তু অনেকের ভুল হয়ে যায়, তার জন্যে আমি এটা মেনশন করে দিলাম। তাহলে আমরা পেলাম কত 5200 ইন্টু 12 ইন্টু x-1 টাকা। এখন তাহলে আমি টোটালে এই টাকাটা বাড়ি ভাড়া থেকে জমিয়ে ফেলেছি, ব্যাংকে আমাকে দিতে হবে এত টাকা। তাহলে নিশ্চয়ই প্রশ্নানুসারে এটা হচ্ছে ব্যাংকের সুদ আসল, তাহলে ইন্টু 12 ইন্টু এক্স, এটা হচ্ছে ব্যাংকের সুদ আসল। আমি বাড়ি ভাড়া থেকে পাচ্ছি কত 5200 ইন্টু 12 ইন্টু x-1, এটা পেলাম কি, এটা হচ্ছে ব্যাংকের টাকা সুদ আসলে, এটা হচ্ছে কি বাড়ি ভাড়া থেকে পাওয়া টাকা। এখন স্যার এত বড় ক্যালকুলেশন আমরা এখানে কাটাকুটি করলে খুব ভালো হতো, তাহলে যোগ বিয়োগ করতে সুবিধা হতো আমাদের, এটা বলবা। তার জন্যে আমি একটু অন্য পদ্ধতি অ্যাপ্লাই করছি। দেখো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এটা 12 ইন্টু 2 24, এটা 12 ইন্টু 2 24, এটা 12 আছে। তাহলে সবার মধ্যে দেখো 12 সংখ্যাটা কমন আছে, প্লাস দেখো এখানে দুটো শূন্য, মানে এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য, তার মানে সবার মধ্যে কমন আছে কি 1200। সেই 1200 আমি কমন নিচ্ছি। তাহলে এখান থেকে 1200 যদি আমি কমন নিই তাহলে থাকবে কত 2 আর দুটো শূন্য। এখান থেকে নিলে 2 ইন্টু 12 ইন্টু এক্স, এখান থেকে 52 ইন্টু x-1 ইন্টু 1200 কমন নিলাম। এইবার সমান চিহ্নের দুই পাশে আমরা এই 1200 বাদ দিতে পারি। তাহলে দেখো ক্যালকুলেশনটা কত ছোট হয়ে গেছে। এছাড়াও এখনও আমরা করতে পারি, দেখো এখান থেকে যদি আমি 2, এখান থেকে 2 এবং এখান থেকে 2 বা এখান থেকে 4, এখান থেকে 4, এখান থেকে 4 কমন নিই তাহলে আরও ছোট হয়ে যাবে। তাই আমরা করছি, এটা তো বাদ চলেই গেল অলরেডি, এখান থেকে 4 কমন নিলে 50, এখান থেকে 4 কমন নিলে
3x না সরি 6x, এখান থেকে আমরা কমন নিলে পাবো 13, তাহলে 13x মাইনাস 1, তাহলে আমরা এখান থেকে পেলাম কত, 50 প্লাস 13 ইকুয়াল টু 13x মাইনাস 6x, তাহলে এখানে 63 ইকুয়াল টু 7x, তাহলে x ইকুয়াল টু দেখো আমরা পেয়ে গেছি 9। কত ইজিলি ক্যালকুলেশনটা হয়ে গেছে, আমাদের লম্বা চওড়া গুণ করতে হলো না, ক্যালকুলেশন ভুল হওয়ার চান্স থাকলো না, শুধু যদি আমরা এইখানটাতে মনে রাখতে পারি। এটা তোমাদের পাশে আমি লিখে দিচ্ছি মনে রাখার জন্যে, 4 দিয়ে উভয় পক্ষে ভাগ। এটা পরীক্ষার জন্যে না, কিন্তু এটা জাস্ট তোমাদের ক্যালকুলেশনটা বোঝার জন্যে, মনে রাখার জন্যে, যাতে সহজ হয়। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখব, অ্যান্সার লেখাটা খুব জরুরি। অ্যান্সার লেখার জন্য 1 নাম্বার দেওয়া হয়, অ্যান্সারটা লিখতে হবে এটা দেখে, যে মনে করি এটা বাদ দিয়ে আমরা লিখব কি, ধার নেওয়ার 9 বছর পর বাড়ি ভাড়ার টাকা থেকে ব্যাংকের টাকা সুদ আসলে শোধ করা যাবে। ওকে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখবা তোমাদের কোশ্চেন ব্যাংক বিভিন্ন সালে কোশ্চেনে তোমরা এটা পাবে। ওকে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য প্রচণ্ড হারে ইম্পর্টেন্ট কিছু শর্ট কোশ্চেন, MCQ, শূন্যস্থান, সত্য মিথ্যা অথবা 2 নম্বরের কোশ্চেন। ওকে, বাই।